রাতের শহর নিস্তব্ধ, আকাশে আধো চাঁদ ভাসছে। কলেজ থেকে ফেরার পর থেকেই আজ আরিবার মাথা বেশ যেন ভীষণ ভারী হয়ে আছে। খাতার পাতায় তাকিয়ে থেকে ওর অক্ষরগুলো তার চোখে ঝাপসা হয়ে আসছে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, জানালার পর্দা জোরে কেঁপে উঠল, অথচ বাইরে বাতাস একটুও নেই। আরিবা ভাবল জুলফিকার এসেছে হয়তো, কিন্তু কয়েক মুহূর্তে বুঝতে পারলো এটা অন্য কিছু। বুক ধড়ফড় করতে শুরু করলো আরিবার। কে কে এখানে? আরিবা ভয়ে কাঁপা কণ্ঠে বলল। কোনো উত্তর নেই, কিন্তু ঘোরের এক কোণ থেকে যেন গাঢ় ছায়া গড়িয়ে পড়ছে। ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে মানুষের মতো, অথচ চোখ দুটো অন্ধকার আগুনের মতো লাল। অথচ চোখ দুটো অন্ধকার আগুনের মতো লাল। আরিবা চিৎকার করে উঠল, কিন্তু কণ্ঠ আটকে গেল গলায়। ছায়াজিন তার দিকে ধেয়ে এলো। চারপাশে বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেবার জিন-রাজ্য লড়াইয়ের সময় ছায়াজিনটা বুঝতে পেরেছিল আরিবার কাছেই স্ফটিকের দ্বিতীয় অংশ আছে। সেই থেকেই আরিবাকে টার্গেট করেছিল তারা। আজ সুযোগ পেয়ে আরিবার উপর ঝাঁপিয়ে পড়ার জন্যই এসেছে। আরিবা ভয়ে মেঝেতে ছিটকে পড়ল। চোখ ছলছল করছে তার। জুলফিকারকে মনে মনে স্মরণ করতে লাগলো সে। ঠিক তখনই বজ্রপাতের মতো শব্দ হলো। জুলফিকার হাওয়ায় ভেসে ঘোরের ভেতর প্রবেশ করল। তার চোখে আগুন জ্বলছে, হাতে শিখার বল। তোদের সাহস কিভাবে হয় আমার ফুলের কাছে আসার, ফুলকে নষ্ট করার জন্য? ছায়াজিন হিংস্র গর্জন ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে ঘোরের ভেতর শিখা আর অন্ধকারের লড়াই শুরু হলো। আরিবা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, তার বুক কাঁপছে, শরীর জমে গেছে। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে গেল আর একটা অবয়ব, নোসাইর। শান্ত অথচ কঠিন মুখে সে জুলফিকারের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই একসাথে। জুলফিকার এই মুহূর্তে নুসাইরকে নিয়ে কিছু ভাবলো না, তবে আরিবা চমকালো। জুলফিকারের মতোই দেখতে সে, কিন্তু কে? নুসাইরের হাতে নীলচে আভা জ্বলে উঠল, তার ঠোঁটে নড়ে উঠল মন্ত্রের মতো। বাতাসের ভেতর যেন হাজারো অদৃশ্য শব্দ প্রতিধ্বনিত হলো। সায়াজিন কুঁকড়ে উঠল। জুলফিকার গর্জে উঠল, এই মেয়ে আমার। ওর গায়ে হাত দিতে হলে আমার সাথে লড়াই করতে হবে আগে। একসাথে শিখা আর নীল আলোক ছুটে গেল। ঘর যেন কেঁপে উঠল। ছায়াজিনেরা চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হলো। কয়েক মুহূর্তে লড়াইয়ের পর সেটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ, কেবল ধোঁয়ার গন্ধ আর ভাঙা কাচের শব্দ চারপাশে। আরিবা ভয়ে কাঁপতে কাঁপতে জুলফিকারের দিকে তাকালো। এটা এটা কি হলো? জুলফিকার তাকে বাহুতে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বলল, তুমি নিরাপদে আছো, আমি আছি। কিন্তু নুসাইরের চোখে অন্যরকম শীতলতা। সে ধীরে ধীরে এগিয়ে জানালা দিয়ে চলে গেল। জুলফিকারের মনে প্রশ্ন, নুসাইর এখানে কেন এবং কিভাবে? উনি উনি কে ছিলেন? তোমার মতোই দেখতে, আমার যমজ ভাই নুসাইর। তোমাকে রক্ষা করতেই এসেছিল, তুমি ভয় পেও না। তোমার ওপর কোনো আক্রমণ হওয়ার সাথে সাথে আমি টের পেয়ে যাব। কিন্তু ওরা কারা? কেন এসেছিল জুলফিকার? আমার আমার ভীষণ ভয় লাগছে। আরিবা অবুঝের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল। আর মুহূর্তেই জুলফিকারের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেল। আরিবার চোখের জল জুলফিকারের হৃদয়ে আঘাত করছে। সে আরিবার কপালে চুমু খেলো, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না লক্ষ্মীটি, আমি আছি, ভয় পেও না। জুলফিকারের রাগে শরীর থরথর করে কাঁপছে, তবুও আরিবার সামনে সে শান্ত নদীর জলের মতো দাঁড়িয়ে আছে। কারণ আরিবা এমনিতেই ভয়ে কাঁদছে। ছায়াজিনদের এবার কিছু একটা করতে হবে। আরিবা কিছু বলল না, চুপচাপ জুলফিকারের বুকে মুখ গুজে দাঁড়িয়ে রইল। এর মধ্যেই ঘোরের মধ্যে ঠেলে ভেতরে প্রবেশ করলেন রুস্তম ও সালমা। তাদের উপস্থিতি আরিবা চমকালেও জুলফিকার আগের মতো দাঁড়িয়ে রইল। আরিবা জুলফিকারের থেকে নিজেকে সরাতে চাইলেও সে ছাড়ল না। রুস্তম ও সালমা এবার জুলফিকারকে স্পষ্ট দেখতে পেল। লম্বা সুঠামদের এক সুদর্শন যুবক, চুলগুলো তার কাঁধ ছুঁই ছুঁই, তার মুখে অদ্ভুত কোমলতার সাথে কঠোরতার ছাপ স্পষ্ট। রুস্তম ভালো করেই বুঝতে পারছেন এই যুবক নিশ্চয় জিন। কিন্তু আরিবার সাথে জিনের কেন এই ঘনিষ্ঠতা? জুলফিকার, ছাড়ো, আব্বাজান আম্মিজান এসেছেন, ফিসফিস করে বলল আরিবা। জুলফিকার ক্রূর হাসলো। আরিবাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে কিছু একটা জাদু করলো। সাথে সাথে রুস্তম ও সালমা উধাও হয়ে গেল। আরিবা চমকালো, চেঁচিয়ে উঠল সে, তুমি কি করলে ওনাদের সাথে? অহেতুক চিন্তা করতেন ওনারা, তাই সবকিছু ভুলিয়ে নিজেদের কক্ষে পাঠিয়ে দিলাম। ভালো করেছে না? হেসে হেসে বলল সে। আরিবা হাঁফ ছেড়ে বাঁচল। হ্যাঁ, ভালো করেছ, আমি ভয় পেয়ে গেছিলাম। আপনি যথেষ্ট রাগী। জুলফিকার আরিবাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলো, আস্তে করে শুইয়ে দিল তাকে।
আরিবাকে শুইয়ে দিয়ে জুলফিকার ওর পাশে কনুইতে ভর দিয়ে শুয়ে বলল, আমি যে রাগে এটা তুমি কিভাবে বুঝলে? আরিবা জুলফিকারের বুকে মুখ গুজলো আবার। জুলফিকার তার পিঠে আঙ্গুলের সাহায্যে আঁকিবুকিতে মেতে উঠল। আপনার চোখ দেখলেই বোঝা যায় তুমি ভয় পাবে বলে আমি কখনো রাগ প্রকাশ করি না। সত্যি? ভালোই করেছেন, নয়তো সত্যি ভয় পেতাম। এমনিতেই আজকাল অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। কি হয়েছে বলো আমাকে? মাঝে মধ্যে মনে হয় আমি অনেক দূরের শব্দ শুনতে পাই, আবার কখনো কখনো চোখ বন্ধ করলে অন্য জায়গার দৃশ্য দেখি। জুলফিকার হেসে উঠল। কথার ফাঁকে আরেকবার পিঠ উন্মুক্ত করতে লাগলো। জিনের সাথে থাকতে থাকতে হয়তো অন্য কোনো শক্তি পেয়ে যাচ্ছ। জুলফিকার আরিবার উন্মুক্ত পিঠে আঙ্গুলের সাহায্যে টিস করতে চোখ মুখ খিচিয়ে আছে আরিবা। বুকে ধড়ফড় করছে মেয়েটার। কেমন অদ্ভুত ভয় লাগছে। আপনি এরকম করছেন কেন? আমার এসবে ভয় লাগছে। ভ্রু কুঁচকে ফেলল জুলফিকার। কি করলো সে? আচমকাই জুলফিকার খেয়াল করলো তার অজান্তে সে আরিবাকে জ্বালাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ছাড়ল জুলফিকার। এত ধৈর্য জীবনেও ধরেনি সে, অথচ আরিবার জন্য তাকে কতটা ধৈর্য ধারণ করতে হচ্ছে। আমি খেয়াল করিনি আরিবা, ভয় পেও না, আমি কিছু করছি না আর। জুলফিকার আরিবার পোশাক ঠিক করে দিয়ে বলল। আরিবাও হাঁফ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ কথা বলার পর জুলফিকার জিন রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অন্ধকার আকাশের নিচে জিন রাজ্যের প্রাসাদ আলো ঝলমল করছে। ছায়াজিনের সঙ্গে লড়াই শেষে দুই ভাই ফেরত এসেছে, তবে নুসাইর এসেছিল আগেই। জুলফিকার মাত্র এলো। জুলফিকার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আছে, তার বুক ওঠানামা করছে, চোখ জ্বলছে ক্রোধে। সে নিশ্চিত নুসাইর না এলেও একা সে ছায়াজিনকে সামলাতে পারত, কিন্তু প্রশ্ন হলো কেন নুসাইর হঠাৎ আরিবার পাশে গিয়ে দাঁড়ালো? নুসাইর এক পাশে চুপচাপ দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তির রেখা, কিন্তু চোখে অন্যরকম তীব্রতা। জুলফিকার তাকাচ্ছে তার দিকে, কেন যেন নীরব প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কেন গেলে? কেন আমার জায়গায় ওকে রক্ষা করলে? হাওয়া ভারী হয়ে উঠেছে। প্রাসাদের ভেতর মশালগুলো টিমটিম করছে। কয়েক মুহূর্তের নীরবতা, তারপর নুসাইর ধীরে মাথা তুলল। তার ভেতরের সমস্ত দ্বিধা যেন ভেঙে গেল। নুসাইর জানে সত্য লুকিয়ে রাখা আর সম্ভব নয়। আর এটাও জানে জুলফিকার আগুনের মতো কাউকে ভালোবেসে ফেলেছে সে, পিছু হটার পাত্র নয় সে। তবুও এবার সে নিজের সত্য ঢাকতে পারছে না। নুসাইরের চোখেই সবকিছু প্রকাশ পাচ্ছে যেন। জুলফিকার সরাসরি সবকিছু জিজ্ঞেস করতে পারছে না আজ, কিন্তু নুসাইরের চোখে অদ্ভুত দীর্ঘতা। জুলফিকার বুঝে গেল এবার এটা কেবল ভাইয়ের কর্তব্য নয়, এর পেছনে অন্য কারণ আছে। এক মুহূর্তের জন্য দুই ভাইয়ের চোখে চোখ আটকে গেল। তাদের দৃষ্টির ভেতরে ঝলসে উঠল একই আগুন। আরিবা। সেই নীরব মুহূর্তেই জুলফিকার সব বুঝে গেল। নুসাইর আরিবার প্রতি দুর্বল, ভীষণ রকমের দুর্বল। কিন্তু বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ার ফলে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারেনি শুধু। সকালের রোদ নরম আলো ছড়াচ্ছে। ক্যাম্পাস ভরে আছে ছাত্রছাত্রীদের কোলাহলে। লম্বা বারান্দা ধরে হেঁটে আসছে আরিবা আর হাবিবা। হাবিবার মুখে সবসময় যেমন হাসিখুশি ভাব থাকে, আজও তাই। তুই আবার কেমন যেন চুপচাপ হয়ে গেছিস আরিবা। এই কয়দিন ধরে তোর মুখে আগের মতো হাসি দেখি না। আরিবা ব্যাগের স্টাফ শক্ত করে ধরে নরম গলায় বলল, তেমন কিছু না, একটু মাথা ভার হয়ে আছে। হাবিবা ভুরু কুঁচকালো। আমায় না বলে লুকাচ্ছিস কেন? আমি কি তোকে চিনি না? আরিবা উত্তর দেওয়ার আগে হঠাৎ ক্লাসে ঢুকে পড়লেন তাদের লেকচারার স্যার রোদ্দুর। সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে বই। স্যারের মুখ সবসময় শান্ত, তবে ভিতরে কি চলে কেউ জানে না। চলো ক্লাস শুরু করি। স্যারের কণ্ঠ ভারী, অদ্ভুত, অথচ অদ্ভুত এক টান আছে। হাবিবা খাতায় কলম চালাতে চালাতে খেয়ালই করেনি রোদ্দুর স্যারের দৃষ্টি বারবার তার দিকে আটকে যাচ্ছে। তিনি চোখ ফিরিয়ে নেন ঠিকই, কিন্তু মনে মনে কিছু যেন বলতে চান, যা কখনো প্রকাশ করতে পারেন না। হাবিবা গম্ভীর মেয়ে, পড়াশোনার বাইরে অন্য কোনো দিকে তাকায় না। ক্লাসে চোখ নামিয়ে লিখে চলে যায়। হাসাহাসি, মজা, সবকিছুর বাইরে তার সেই গম্ভীরতাই হয়তো রোদ্দুর স্যারের মনে অন্যরকম আলোড়ন তোলে। রোদ্দুর নিজেও গম্ভীর প্রকৃতির মানুষ। অন্যদিকে আরিবা খাতায় পাতায় তাকিয়ে থেকেও মনোযোগ দিতে পারছে না। কাল রাতের ঘটনায় ছায়া তার চোখে মুখে লেগে আছে। মাঝে মাঝে চমকে উঠে চারপাশে দেখে নিচ্ছে। ভয় লাগছে এই বুঝি ছায়াজিন চলে এলো ভেবে। হাবিবা ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুই কি ঠিক আছিস তো? হাত কাঁপছে কেন? আরিবার জোর করে হাসলো, না, ঠিক আছি। রোদ্দুর ছাড় বোর্ডে লিখতে লিখতে একবার ঘুরে তাকালেন। চোখ পড়ল আরিবার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। ছাড় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে বলে উঠলেন, আরিবা তুমি কি অসুস্থ?
ক্লাসের সবাই তাকালো তার দিকে। আরিবা চুপ, বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। স্যার রোদ্দুরের দৃষ্টি এবার স্থির হলো, কিন্তু তার দৃষ্টি হাবিবার উপর যতটা পড়ে তার চেয়েও বেশি কৌতূহল জমে উঠেছে আরিবার চারপাশে অদ্ভুত শূন্যতা নিয়ে। ক্লাসের ভিতর এক নিঃশব্দ টান যেন জমে উঠল। আমি ঠিক আছে স্যার, ঠিক আছে। সবাই আবার ক্লাসে মনোযোগ দিল। হাবিবাও বোর্ডের দিকে তাকালো, আরিবাও পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো এবার। গত কদিন ধরে আরিবার শরীরের ভেতর অদ্ভুত পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো আবার চারপাশ শীতল হয়ে উঠছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখে কখনো নীলাভ ঝলক দেখা যায়, কখনো রক্তিম লাল। কলেজে সেদিন হাবিবা মজা করে বলেছিল, তুমি রাগ করলে গরম হাওয়া ওঠে কেন? আরিবা তখন ঠোঁট কামড়ে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভীত হয়ে পড়েছিল ঠিকই। গতকাল রাতে ঘরে একা এক বসে হোমওয়ার্ক লিখছিল আরিবা। হঠাৎ খাতা থেকে কলম গড়িয়ে মাটিতে পড়তেই চোখের সামনে অদ্ভুত দৃশ্য ঘটল। কলমটা নিজে নিজেই ভেসে উঠল, কয়েক সেকেন্ড বাতাসে ঘুরে আবার টেবিলে পড়ে গেল। আরিবা হতভম্ব হয়ে গিয়েছিল, বুক ধড়ফড় করছিল, হাত কাঁপছিল, শরীর ঘেমে উঠছিল। সেসব ভেবে আরিবার চোখে ঘুম নেই আজ। জুলফিকার আরো 2 দিন হলো আসেনি। আরিবার মনে প্রশ্ন অনেক, এটা কিভাবে সম্ভব হলো? আমি কি তার ভেতরে শক্তি যেন বারবার জানান দিচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়। কিন্তু কি সেই শক্তি? কেন বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেই উত্তর এখনো অজানা। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।